আচ্ছা, সো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের 1 বাই 1 ডিসকাস করে যাব। কপি চেক করার পর যেটা দেখা গেছে, তোমাদের বলতে গেলে নাম্বার কাটাই যায় নাই। 1-2 জনের 4-5 নাম্বার করে কাটা গেছে, বাকি সবাই মোরলেস ফুল মার্কস এর কাছাকাছি পাইছো। বিকজ এগুলো অ্যাকচুয়ালি আগের কোয়েশ্চেন পেপারেরই কোয়েশ্চেন থেকে দেওয়া, এন্ড এগুলা জিনিস তোমরা আগে অলরেডি প্র্যাকটিস করছো আর কি। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে দেখি পেপার 1 মক 1 যেটা ছিল কোয়েশ্চেন পেপারটা। তো এখানের মধ্যে ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1টা আমাদের রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড। এখানের মধ্যে কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 1 এর এতে the table gives some properties of different types of radiation alpha beta gamma, এই তিনটা। নেচারটা কি, আলফা হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস আর গামা হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এখন বেটার নেচারটা কি, বেটা কি জিনিস জাবের? ইলেকট্রন। বেটা ইজ এন ইলেকট্রন আর হাই এনার্জি ইলেকট্রন, যেটাই বলো একই কথা। সো তাহলে বেটা ইজ এন ইলেকট্রন। এখন পজিট্রনও হইতে পারে না? বেটা অ্যাকচুয়ালি এটা আগের সিলেবাসের পেপার, তো বেটা মাইনাস বলতে ইলেকট্রন, বেটা প্লাস বলতে পজিট্রন, এটা জাস্ট নতুন স্পেসিফিকেশনে আলাদা করে দেখাইছে। এমনিতে বেটা পার্টিকেল বলতে ম্যাক্সিমাম সময় উই মিন বেটা মাইনাস, বুঝছো? ইয়েস ইয়েস। আচ্ছা, এরপরে রিলেটিভ চার্জ। পজিট্রনের ইকুয়েশনটা একটু বুঝাই দিবা? কোনটা? এই যে পজিট্রনের ইকুয়েশন। পজিট্রনের ইকুয়েশন এটা অ্যাকচুয়ালি নাই তোমাদের, তাও এখানের মধ্যে বেসিক কাজটা কি হয়, কোন একটা কিছু যদি পজিট্রন এমিট করে, হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন সে একটা নিউট্রন আর একটা পজিট্রনে কনভার্ট হয়। যে একটা প্রোটন mass number 1 atomic number 1 it gets converted to a positron and a neutron, এই জিনিসটা হয়। এটা কিভাবে হয়, এটা হলো আমাদের প্রোটনের ম্যাস নিউট্রনের থেকে কম। সো তাহলে প্রোটন অ্যাকচুয়ালি এক্সেস যে এনার্জিটা থাকে আমাদের এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেগুলো নিয়ে আমরা কাজ করি, আর রেডিও অ্যাক্টিভ আইসোটোপ নিয়ে যেগুলো কাজ করি, এগুলা কি বলছিলাম, এগুলো আমরা বলছিলাম যে অল দা রেডিও অ্যাক্টিভ আইসোটোপস আর রেডিও অ্যাক্টিভ ইন দা ফার্স্ট প্লেস বিকজ তাদের এক্সেস একটা এনার্জি আছে। সো তাদের এই এক্সেস এনার্জিটাই তারা কি করে, রেডিয়েশনের ফর্মে তারা রিলিজ করে। সো তাহলে এখানে প্রোটনটা কি করে, নিউক্লিয়াসে যদি এক্সেস প্রোটন থাকে, সো প্রোটন নাম্বার কমানোর জন্য সে এরকম পজিট্রন এমিট করে। বুঝতে পারছো? যে এখানে আমরা যদি স্টুডেন্ট বুকের ইয়েতে যাই, স্টুডেন্ট বুকে যে এক্সাম্পলটা লেখা ওইটা আমাদের এলিমেন্ট দিয়ে দেওয়া, মোস্ট প্রবাবলি বেরিলিয়াম আর সোডিয়াম সামথিং দিয়ে এক্সাম্পল ছিল। ম্যাগনেসিয়াম, সরি। তো একটা ম্যাগনেসিয়াম কি করতেছে, সে একটা পজিট্রন ইমিট করবে। তো এখন এই যে অলরেডি বলে দিছে যে পজিট্রন রিলেটেড ইকুয়েশন এগুলো তোমাদের এক্সামে আসবে না। তো এটা আসবে না, সমস্যা নাই, জাস্ট আমাদের প্রসিডিওর অলওয়েজ সেম। কাজটা কি হবে, the mass number on the left hand side and right hand side of the equation and the atomic number on the left hand side and right hand side of the equation must be balanced or else কি হবে না, এই রিঅ্যাকশনটা ফিজিবল হবে না, বা রিঅ্যাকশন ব্যালেন্স না হলে পরে তো আমাদের ওই রিঅ্যাকশনটা আমাদের কি হয় না, লজিক্যাল হয় না। তো এখন উপরে 23 লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে এখানে কি আছে জানি না, আর এখানে হলো 0। তো তাহলে পরে এটা কত হবে, 23 is equal to x plus 0, so x টা কত হবে 23। আর এখানে লেফট হ্যান্ড সাইডে অ্যাটমিক নাম্বার হলো 12, এইখানের অ্যাটমিক নাম্বার কত জানি না, আর নিচের এখানে অ্যাটমিক নাম্বার হলো 1। সো তাহলে x plus 1 is equal to 12, সো তাহলে x equal to কত হবে, 11 হবে। তো এইভাবে করে বেসিক্যালি জাস্ট ব্যালেন্সিং এর কাজটা তোমাদের এখন জানতে হবে। পজিট্রন অ্যাকচুয়ালি ইমিশনের কাজটা কি হয়, যে এখানের মধ্যে লেখা আছে পজিট্রন ইমিশনের কাহিনী। কোথায় গেল পজিট্রন, এই যে sometimes a proton will decay into a neutron by emitting beta plus particle, that is the positron.
A beta plus particle is an anti-electron, a particle with the same mass as that of an electron but with the opposite charge. যে ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, সো তাহলে পজিট্রনের চার্জ বা অ্যান্টি ইলেকট্রনের চার্জ হবে পজিটিভ হবে। The anti-electron is called a positron. তো এখানের মধ্যে তোমাদের জাস্ট অ্যান্টি ম্যাটারের এইসব জিনিস নিয়ে এত ডিপলি চিন্তা করার কিছু নাই, জাস্ট এখানে একটা ব্যাপার জেনে রাখলা কি প্রত্যেকটা ম্যাটারের আর প্রত্যেকটা ন্যাচারালি অকারিং ম্যাটারের কি থাকবে, একটা অ্যান্টি ম্যাটার থাকবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, তো এখন এই যে রিলেটিভ চার্জ, এখন একটা আলফা পার্টিকেলের রিলেটিভ চার্জ কত হবে? তার শুধু হিলিয়াম নিউক্লিয়াস আছে, সো এখানে তার রিলেটিভ চার্জ হবে +2, যে দুইটা প্রোটন আছে বাট ইট হ্যাজ নো ইলেকট্রন, তো তাহলে চার্জ হবে +2। এখন বলতেছে which type of radiation has the lowest penetrating power? আলফা, আলফার আয়নাইজেশন পাওয়ার সবচেয়ে বেশি, সো তাহলে পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে কম। এখন বলতেছে which types of radiation from the table can be completely absorbed by 5 millimeter of aluminium? আলফা তো হবেই, এন্ড অ্যালুমিনিয়াম দিলে পরে বেটাকেও কি করা যাবে, আটকায় ফেলা যাবে। সো তাহলে আলফা এন্ড বেটা আর দ্য টু রেডিয়েশন দ্যাট ক্যান বি স্টপড বাই 5 millimeter of অ্যালুমিনিয়াম। এরপর এখানে একটা বাচ্চাদের ইকুয়েশন সলভিং দিছে, বেটা পার্টিকেল হুইচ ইজ অ্যান ইলেকট্রন, সো তাহলে তার মাস নাম্বার হবে 0। তো এখন নাইট্রোজেনের এটা হবে 14 আর এটা হবে কত, 7। এগুলা সলভিং এ আই হোপ তোমাদের কোনো সমস্যা হয় না। এরপর কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে the box lists some devices that can be used to transfer energy from one into another. An aerial মানে একটা অ্যান্টেনা, a loudspeaker, a microphone, a microwave oven. এগুলো হলো আমাদের অপশন, এগুলো ইউজ করে আমাদের এই ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করতে হবে। Sound energy is changed into electrical energy using কোন জিনিস? মাইক্রোফোন, তাই না? যে আমরা মাইক্রোফোনে কথা বললে পরে তখন আমাদের সাউন্ড ওয়েভটাকে কি করে, ইলেকট্রিক পালসে সে কনভার্ট করে, দেন ওই ইলেকট্রিক্যাল পালসটাকে কি করবে, সে লাউড স্পিকারের কাছে নিয়ে যাবে, দেন লাউড স্পিকারটা ইলেকট্রিক পালসটাকে অ্যাম্পলিফাই করে দেন আবার সাউন্ড এনার্জি হিসেবে রিলিজ করবে। সো তাহলে সেকেন্ডটার অ্যান্সার হবে লাউড স্পিকার। ওকে, এখন এখানের মধ্যে কি বলতেছে বি নাম্বারে, a radio station uses a short wavelength radio wave for broadcasting information. Wavelength হলো 25 মিটার, ফ্রিকোয়েন্সি হলো 12000 কিলোহার্টজ। তো এখন কিলোহার্টজ থেকে হার্টজে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000 করা লাগবে, এটা আমাদের ক্যালকুলেশন যখন করতে বলবে তখন। তো এখন স্পিড, ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ রিলেটেড ফর্মুলা কি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। তো এখন এখানে ভেলোসিটি বের করতে বলছে আর স্পিড বের করতে বলছে, which will be equal to 12000 into 1000 multiplied by 25। তো তাহলে এটা করলে পরে যা আসে, কত আসবে এটা, এটা তো রেডিও ওয়েভ, সো তাহলে স্পিড অফ লাইটের সমানই তো আসার কথা নাকি? হ্যাঁ, 3 into 10. হ্যাঁ ওটাই স্পিড অফ লাইট। তো তাহলে ওই জিনিসটাই। এরপরে কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে which of these quantities is a scalar, acceleration vector, force vector, velocity vector। সো তাহলে স্কেলারটা কি হবে, এনার্জি। এরপর বলতেছে কি the diagram shows the horizontal forces acting on a van at a particular instant as it accelerates. Forward force or driving force হলো 8000 নিউটন, air resistance and friction force হলো 1250। তো এখন বলতেছে রেজাল্টেন্ট ফোর্স কত, রেজাল্টেন্ট ফোর্স হবে আমাদের 8000 মাইনাস 1250, দ্যাট ইজ 6750 নাকি, যে 8000 মাইনাস 1250। এখন বলতেছে রেজাল্টেন্ট ফোর্স, মাস এন্ড অ্যাসেলারেশন রিলেটেড কি ফর্মুলা, resultant force is equal to mass into acceleration or unbalanced force is equal to mass into acceleration। তো এখন আমরা আনব্যালেন্সড ফোর্স জানি 6750, মাস আমাদেরকে দিয়ে দিছে 12 কি বলে 2500, তো তাহলে অ্যাসেলারেশন কত হবে, তো এই অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করে অ্যাসেলারেশন বের করব, a is equal to f by m 6750 divided by 2500। তো তাহলে পরে যা আসে
আমার তো লাগে যে তোমাদের এগুলা করতে করতে এখন বিরক্ত লাগে। তোমাদের সেই 2 বছর হয়ে গেছে, 2 বছর ধরে একই জিনিসই করাইতেছি। তারপরে সি নাম্বারে কি বলতেছে, দ্য গ্রাফ শোজ, ওইটাই তো, এর জন্যই তাড়াতাড়ি করে নভেম্বরে পরীক্ষাগুলি দিয়ে শেষ করো, এরপরে এ লেভেলস এর নতুন নতুন জিনিস শিখবা মজার। The graph shows how the velocity of a van changes with time. যে ফার্স্ট এর দিকে ভেলোসিটিটা অনেক তাড়াতাড়ি বাড়তেছে, লিনিয়ারলি বাড়তেছিল, দেন যে ভেলোসিটি ইনক্রিজিং এর রেটটা কমে গেছে, যে ফার্স্টে লিনিয়ার, তো তাহলে ফার্স্টে অ্যাসেলারেশন হলো কনস্ট্যান্ট, এরপরে যে অ্যাসেলারেশন আস্তে আস্তে কমতেছে। কিভাবে বুঝলাম অ্যাসেলারেশন কমতেছে? বিকজ দ্য গ্রেডিয়েন্ট ইজ ডিক্রিজিং। তো গ্রেডিয়েন্ট ডিক্রিজ করলে কেন বলতেছে অ্যাসেলারেশন ডিক্রিজ করতেছে? বিকজ ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দেয়। তো তাহলে এই যে এখানের মধ্যে অ্যাসেলারেশন কমতেছে, অ্যাসেলারেশন কমতে কমতে এখন এখানে এসে ভেলোসিটি হয়ে গেছে কনস্ট্যান্ট। তো এই যে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেল, তো এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলি? The constant velocity is known as terminal velocity, but এইখানে terminal velocity টার্মটা আমরা ইউজ করি না। বেসিক্যালি terminal velocity টার্ম আমরা ইউজ করি only for freely falling objects। তো এখন এইখানের জন্য আমরা কি ইউজ করব? বলবো যে velocity constant হয়ে গেছে মানে acceleration 0। তো acceleration 0 মানে resultant force কি হইতেছে? 0 হইতেছে। তো ওই জিনিসটাই শুধু। তো এখানের মধ্যে কাজটা কি? 5 মার্কের অ্যানসার লিখতে বলছে। এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ, ইউজ আইডিয়াস অ্যাবাউট ফোর্স ইন ইওর অ্যানসার। তো ভ্যানের জন্য আমাদেরকে এখানে এক্সপ্লেনেশন দিতে বলছে। সো হোয়াট উইল উই ডু? ফার্স্টে আমরা বলবো যে ইনিশিয়ালি দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য ভ্যান ইজ দ্য ড্রাইভিং ফোর্স। সো শুধু যদি ড্রাইভিং ফোর্স থাকে তো তাহলে দ্যাট উইল কজ দ্য ভ্যান টু অ্যাসেলারেট, এন্ড অ্যাসেলারেশনটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, বিকজ ড্রাইভিং ফোর্সটাও কনস্ট্যান্ট। দেন যত ভেলোসিটি বাড়া শুরু করলো, what will happen? As the velocity will increase, air resistance and drag force will start to act on the van. তো air resistance আর drag যখন নাকি এরকম ভ্যানের উপর কাজ করা শুরু করতেছে, what will happen? ফরওয়ার্ড ফোর্স যেটা, যে ড্রাইভিং ফোর্স যেটা, ওইটা তো আর চেঞ্জ হচ্ছে না। সো ফরওয়ার্ড ফোর্স যা ছিল তাই আছে। আস্তে আস্তে কি হইতেছে? যত ভেলোসিটি বাড়তেছে, the drag force and air resistance is increasing. তো এটা ইনক্রিজ করাতে কি হয়? এটা ইনক্রিজ করাতে সে আনব্যালেন্সড ফোর্সটাকে কমায় দিচ্ছে। সো আনব্যালেন্সড ফোর্স কমলে পরে কি হবে? আনব্যালেন্সড ফোর্স কমলে পরে অ্যাসেলারেশন কমে যাবে। তো অ্যাসেলারেশন কমতেছে কিভাবে বুঝতেছি? বিকজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ ইজ ডিক্রিজিং। দেন আমরা কি বলবো? দেন ইভেন্চুয়ালি যে 50 সেকেন্ডের মতো, এই যে 50 সেকেন্ডের কাছাকাছি এরকম সময় এসে কি হবে? The driving force will be balanced by the drag and air resistance or friction and air resistance. তো এটা যদি হয় তো what will happen? The unbalanced force will become 0, so the acceleration will become 0, so the velocity will stop changing. তো তার মানে ভেলোসিটিটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাটেইন করে ফেলবে। তো এইগুলো আমরা কি করলাম? ফোর্সের সাথে রিলেট করে অ্যানসার গুলি বললাম। এটা কত নাম্বার কোশ্চেন ছিল? কোশ্চেন নাম্বার 3C। কোশ্চেন নাম্বার 3C আর মার্ক স্কিমের পয়েন্টগুলো আমরা যদি দেখে নেই তো তাহলে পরে আরো ভালো হয়। এই যে ফার্স্টে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স, তো তাহলে অ্যাসেলারেট করতেছে। এয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজ এজ স্পিড ইনক্রিজেস, যে যত ভেলোসিটি বাড়তেছে তত এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে। তো এয়ার রেজিস্ট্যান্স বাড়লে পরে আনব্যালেন্সড ফোর্স কমায় দেয়, তো তাহলে অ্যাসেলারেশন কমায় দেয়। ইভেন্চুয়ালি এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশন মিলে ড্রাইভিং ফোর্সকে ক্যান্সেল আউট করে দিবে বা ব্যালেন্স করে দিবে। তো তাহলে 50 সেকেন্ডের সময় রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে 0। তো রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয়ে যায় তো তাহলে অ্যাসেলারেশন হবে 0। অ্যাসেলারেশন যদি 0 হয়, ভেলোসিটি হয়ে যাবে কনস্ট্যান্ট। তো তাহলে হেন্স কার ট্রাভেলস এট আ কনস্ট্যান্ট স্পিড আফটার 50 সেকেন্ড। তো এই জিনিসটা ভাই আমি এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশনের কথাটা মেনশন করিনি, আমি ডাইরেক্ট বলছি হচ্ছে ব্যাকওয়ার্ড ফোর্স। আর কাটা যাবে? এখানে ব্যাকওয়ার্ড ফোর্স বললে এরকম কাটা যাবে না। এখানের মধ্যে তোমার আরো তো মার্কিং পয়েন্ট কতগুলো আছে, যে তোমার অলরেডি ফার্স্ট এর এই রেজাল্টেন্ট ফোর্সের এইটা, এইখানের এইটা, দেন এই অ্যাসেলারেশন ডিক্রিজ করতেছে, রেজাল্টেন্ট ফোর্স এখানে 0 হয়ে যাচ্ছে। সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন বাদেও তোমার 5টা মার্কিং পয়েন্ট আছে। তো তাহলে এই 5টা মার্কিং পয়েন্টের
জন্য তুমি 5 মার্ক এমনি পেয়ে যাবা যদি এগুলা লিখো। করছি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ বলতেছে দ্য ফটোগ্রাফ শোজ আ হ্যামার জাস্ট বিফোর ইট হিটস দ্য নেইল। এই যে নেইলটাকে এসে হ্যামারটা হিট করবে, তো ফার্স্টে দ্য মাস অফ দ্য হ্যামার ইজ 0.50 কেজি। when it hits the nail the hammer is traveling downwards with a velocity of 3.1 meter per second। তো mass দেওয়া আছে, velocity দেওয়া আছে, তো আমরা বুঝতেই পারতেছি মোমেন্টাম বের করতে বলবে তারা। তো এখন এখানে ফার্স্টে মোমেন্টামের ফর্মুলা চাইলো, তো মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। মোমেন্টামের ফর্মুলা কিন্তু ভুলে কেউ এম দিয়ে লিখো না, মোমেন্টামের সিম্বল কি পি, ঠিক আছে? তো মোমেন্টামের সিম্বল যদি মনে না থাকে একদম ফুল ফর্ম লিখে দিবা যে মোমেন্টাম ওয়ার্ডে লিখবা ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি ওরকম। তো এখন এখানে মোমেন্টাম কত হবে 0.5 ইনটু 3.1, তো এখানে তোমার মোমেন্টাম আসলো। এরপরে বলতেছে কি দ্য হ্যামার স্টপস কুইকলি when it hits the nail, যে নেলটা হিট করার পরে সে অনেক তাড়াতাড়ি থেমে যাচ্ছে, কতক্ষণ লাগতেছে? the momentum reduces to zero, যে এইখানে তুমি যা মোমেন্টাম বের করছিলা যতই মোমেন্টাম থাকুক না কেন that momentum becomes zero within 0.070 সেকেন্ড। তো তাহলে এত টাইমের মধ্যে কি হয়ে যাচ্ছে? the momentum is changing to zero। তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? ইনিশিয়াল আর ফাইনাল মোমেন্টামের মধ্যে ডিফারেন্স যেটা, তো তাহলে ইনিশিয়াল আর ফাইনাল মোমেন্টামের মধ্যে ডিফারেন্স কত? ফাইনালি তো জিরো। তো তাহলে ইনিশিয়ালি যা মোমেন্টাম ছিল দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। এখন তোমাকে বললো যে অ্যামাউন্ট অফ ফোর্স বের করতে, তো তাহলে ফোর্সের সাথে আমাদের মোমেন্টামের কানেকশন কি? ফোর্সের সাথে মোমেন্টামের কানেকশন হলো এরকম, ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, যে চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। সো এই যে মোমেন্টামটা বের করছিলা দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, এন্ড টাইমটা কত? 0.07 সেকেন্ড। তো তাহলে এখানে থেকে তুমি কি পেয়ে যাবা? ফোর্সের ভ্যালু পেয়ে যাবা। এখন কি বলতেছে বি নাম্বারে, as it enters the wood, যে নেইলটা ফোর্সটা নেগেটিভে আসার কথা না? ফোর্স নেগেটিভ এখানে না দিলেও প্রবলেম করে নাই, এমনিতে নেগেটিভ আসা উচিত। ইয়েস, বিকজ ফাইনাল মোমেন্টাম কম ইনিশিয়াল মোমেন্টামের থেকে, সো তাহলে নেগেটিভ নেওয়া উচিত, বাট মার্ক স্কিমে ওরা এলাও করছে আর কি, নেগেটিভ না দিলেও প্রবলেম করে নাই, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন যেটা বলতেছে as it enters the wood, যে নেইলটা যত উডের ভিতরে এন্টার করতেছে the nail exerts a force on the wood, যে নেইলটা উডটাকে তো কেটে ভিতরে ঢুকবে, ঠিক আছে, আর ফুটা করে ভিতরে ঢুকবে। সো তাহলে নেইলটা কি করতেছে? উডের উপরে একটা ফোর্স এক্সার্ট করতেছে। তো এখন আমরা কি জানি? অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল the wood must also exert an equal amount of force on the nail but in the opposite direction। এটা কার সাথে রিলেটেড? নিউটনস থার্ড ল অফ মোশনের সাথে রিলেটেড। তো এখন এই কথাটা তারা আগে থেকে বলে দিতেছে কি এট দ্য সেম টাইম, কোন সময় এই যে নেইলটা যত উডের ভিতরে এন্টার করতেছে ওই সময় দ্য উড অলসো এক্সার্টস আ ফোর্স অন দ্য নেইল। বললো যে এক্সপ্লেন হাউ দিস ফোর্সেস আর রিলেটেড। তো তাহলে ফোর্স গুলোর মধ্যে রিলেশন কি? দে আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, মানে কি তাদের ম্যাগনিটিউড হলো সমান কিন্তু তাদের ডিরেকশনটা হলো অপোজিট। কিসের থেকে এটা আমরা বুঝতে পারতেছি? অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন। তো এইভাবে করে তাদের রিলেশনটা বললাম যে তারা হলো ইকুয়াল ইন সাইজ বাট অপোজিট ইন ডিরেকশন। এন্ড যারা নাকি অলরেডি এএসআর ক্লাস করছো তারা জানো যে নিউটনস থার্ড ল পেয়ার বলতে একটা জিনিস আছে, যে অলওয়েজ ফোর্স গুলা কি করবে? যাবে ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করবে, তাই না? and they will also have the same line of action। সো এরকম কয়টা জিনিস এএস এর কয়টা নলেজও এখানের মধ্যে ইউজ করতে পারবা। তো এখন এখানের মধ্যে কি বলতেছে সি নাম্বারে, both ends of the nail exert pressure when nail goes into the wood, যে এই এন্ড, এই যে নেইলের এই উপরের মোটা এন্ডটা এন্ড এখানে এই পয়েন্টি এন্ডটা দুইটাই কি করতেছে? ফোর্স এক্সার্ট করতেছে আর প্রেসার এক্সার্ট করতেছে। এখন বলতেছে explain why the nail exerts more pressure on the wood than it does on the hammer। যে হ্যামারটা তো এসে কি করলো? হ্যামারটা তো এসে নেইলের উপরের পার্টে হিট করছে, আর নেইলের এই শার্প পার্টটা কি করতেছে? উডের উপরে ফোর্স এক্সার্ট করতেছে। দুইটা ফোর্সের ভ্যালু সেম, যে হ্যামার এসে যত ফোর্স দেয় নেইলটাও উডের উপরে ততটুকুই ফোর্স দেয়, এন্ড উডের কি বলে হ্যামারের উপরও সেম রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। কিন্তু বলতেছে যে
উডের উপরে প্রেসারটা বেশি আর হ্যামারের উপরে প্রেসারটা কম। কেন? বিকজ ফর দ্য সেম ফোর্স, যদি এরিয়া ওভার উইচ দ্য ফোর্স ইজ এক্সার্টেড ওই এরিয়াটা যদি বড় হয়, তো তাহলে কি হবে? দ্য প্রেসার উইল বি রিডিউসড, বিকজ প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া না। তো তাহলে প্রেসার ইকুয়াল টু যে ফোর্স বাই এরিয়া, তো তাহলে যদি এরিয়া বড় হয় তো তাহলে ফোর্সের প্রেসারের ভ্যালুটা কি হয়ে যাবে? কমে যাবে। তো ওই জিনিসটা আমরা এখানে মধ্যে বলবো যে সেম ফোর্স এক্সার্ট করতেছে দোনোটা অবজেক্টের উপরেই, কিন্তু হ্যামারের ওইখানে কি এরিয়াটা হলো বড় আর এরিয়াটা হলো বেশি, সো তাহলে ওখানে প্রেসার কম। আর উডের ওই জায়গায় পয়েন্টি সাইডটা আছে, সো তাহলে ওখানে কি এরিয়াটা কম, which means it will exert a greater amount of pressure. এখন কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? A student uses 4 containers A, B, C and D to investigate heat transfer. A হলো একটা শাইনি মেটাল কন্টেইনার, B হলো একটা মেটাল কন্টেইনার পেইন্টেড ব্ল্যাক, C হলো একটা হোয়াইট শাইনি মেটাল কন্টেইনার, আর D হলো একটা মেটাল কন্টেইনার wrapped in cotton wool. আচ্ছা, এখন বলতেছে the student places boiling water in each of the 4 containers. যে এই চারটা কন্টেইনারে boiling water সে pour করছে। She then records how the temperature of the water in each container varies with time. A নাম্বারে বলতেছে how could the student make sure the investigation is a fair test? ফেয়ার টেস্ট করার জন্য কি করতে হবে? তুমি যে পানি দিলা সবগুলাতে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার দিতে হবে, তাই না? সবগুলাকে যদি ইকুয়াল ভলিউম অফ ওয়াটার দাও তো তাহলে পরে ব্যাপারটা কি থাকবে? ফেয়ার থাকবে। তুমি যদি অল্প পানি দাও, হ্যাঁ, তুমি যদি অল্প পানি দাও তো তাহলে পরে ওই অল্প পানিটা কি হবে? অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর যদি তুমি অনেক বেশি পানি দাও ওটা ঠান্ডা হইতে অনেক বেশিক্ষণ সময় লাগবে। তো তাহলে তোমার ইনভেস্টিগেশনটাকে ফেয়ার রাখার জন্য হোয়াট ইউ নিড টু ডু? You need to pour equal volume of water in all the 4 containers. তো তাহলে চারটা কন্টেইনারেই যদি কি করো? ইকুয়াল ভলিউম অফ ওয়াটার পোর করো, তো তখন ব্যাপারটা কি থাকে? একটা ফেয়ার টেস্ট থাকে। এন্ড আরো একটা ব্যাপার কি এনশিওর করা লাগবে? The starting temperature for each of the 4 containers must be same. এরকম অনেকগুলা অপশন তোমাদেরকে দেওয়ার কথা। তারা কি বলতেছে মার্কিন আমরা দেখি। এই যে সেম স্টার্টিং টেম্পারেচার, সেম ভলিউম অফ ওয়াটার, এন্ড সবগুলাকে কি করতে হবে? সেম টাইম ইন্টারভাল ধরে টাইমিং করতে হবে। যে একটা তুমি মাত্র 5 সেকেন্ডে রিডিং নিলা, দেন বললা যে আচ্ছা 5 সেকেন্ডে এটা বেশি গরম হয় না, সো তাহলে এটা অনেক আস্তে আস্তে টেম্পারেচার লুজ করে। আর আরেকটাকে তুমি 10 মিনিট ধরে ধরে রাখলা, দেন দেখলা যে 10 মিনিট ধরে তার টেম্পারেচারের ডিক্রিজটা বেশি হয়েছে, দেন তুমি বললা যে এই কন্টেইনারটা এত ভালো হিট কন্টেইন করতে পারে না, তার থেকে হিট অনেক তাড়াতাড়ি চলে যায়। সো তাহলে এইটা তো আসলে ফেয়ার টেস্ট হয় না। সো তোমার কি করা লাগবে? ইউ হ্যাভ টু ইউজ equal volume of water in all the 4 containers with the same starting temperature, and সবগুলাকে সেম টাইম ইন্টারভাল ধরে তুমি কি করবা? ঠান্ডা করার সময় দিবা। একটাকে বেশিক্ষণ ধরে ঠান্ডা করলে, একটাকে কম টাইম ধরে ঠান্ডা করলে তো তাহলে তো ব্যাপারটা ফেয়ার হবে না। সো ব্যাপারটা হলো এরকম। এরপর কি বলতেছে বি নাম্বারে, B1, explain which container loses the most thermal energy by radiation. রেডিয়েশনের থ্রুতে কে সবচেয়ে বেশি এনার্জি লুজ করবে? কন্টেইনার বি। কেন? বিকজ তার কালারটা হলো ব্ল্যাক। তো এখানে রেসিজম কিছু চলতেছে না, ঠিক আছে, যে কালো দেখে তাকে আমরা এরকম আলাদা করে নিতেছি। এখানে বেসিক কাজটা কি? যে ব্ল্যাক সারফেসেস আর গুড অ্যাবজর্বার এন্ড গুড রেডিয়েটর অফ হিট। সো এখন সিন্স দ্য কন্টেইনার বি ইজ পেইন্টেড ব্ল্যাক, সো হোয়াট উইল হ্যাপেন? এই কন্টেইনার সবচেয়ে বেশি হিট এনার্জি রেডিয়েশনের থ্রুতে রিলিজ করে দিবে সারাউন্ডিং এ। তো তাহলে এটার জন্য কন্টেইনার বি উইল লুজ থার্মাল এনার্জি মোস্ট বাই রেডিয়েশন। এই যে কন্টেইনার বি, বিকজ ডার্ক সারফেসেস আর গুড এমিটার, যে গুড অ্যাবজর্বার প্লাস গুড এমিটার। তো এখন এখানে এমিট করলে পরেই তো বেশি বেশি করে কি হবে? হিট লস করবে। ওকে, এরপরে B2 তে বলতেছে explain which container loses the most thermal energy by convection. তো কনভেকশন এর থ্রুতে সবচেয়ে বেশি এনার্জি লুজ করবে কে? কন্টেইনার সি।
কেন কন্টেইনার সি সবচেয়ে বেশি এনার্জি লুজ করবে বাই কনভেকশন? বিকজ কনভেকশন হওয়ার জন্য তোমার কি লাগবে? যত ওয়াইড স্পেস তুমি অ্যালাউ করবা তত কি করতে পারবে, ভালো মতো কনভেকশনাল কারেন্টটাকে সে সেট আপ করতে পারবে। ওকে, সো তাহলে যত ওয়াইড একটা কন্টেইনার হবে তত বড় একটা কনভেকশনাল কারেন্ট সেট আপ হওয়ার জায়গা পাবে, তো ওখানে কনভেকশনের থ্রুতে সবচেয়ে বেশি কি করবে, এনার্জি লুজ করবে। আর বাকি কন্টেইনার গুলা কিন্তু সাইজ সবগুলা সমান, এইটা শুধু স্পেসিফিক্যালি ওয়াইড করে বানানো হয়েছে, তো তাহলে ওয়াইড হইলে কি হবে, ইট উইল অ্যালাউ কনভেকশনাল কারেন্ট টু বি সেট আপ ভেরি ইজিলি। কি বলতেছে দেখো, কন্টেইনার সি সবচেয়ে বেশি কনভেকশনের থ্রুতে লুজ করবে কেন? বিকজ ইট হ্যাজ দ্য গ্রেটেস্ট সারফেস এরিয়া এক্সপোজ টু দ্য এয়ার, অর ইট ইজ দ্য ওয়াইডেস্ট। তো ওয়াইডেস্ট হলে কি হবে, অর ইকুইভ্যালেন্ট কোন একটা এক্সপ্লেনেশন, যে ওয়াইড হইলে বা ব্রড হইলে পরে কি হবে, তার মধ্যে কনভেকশনাল কারেন্ট সেট আপ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন সি নাম্বার কোশ্চেনে কি বলতেছে, আফটার 20 minutes কন্টেইনার ডি হ্যাজ দ্য হাইয়েস্ট টেম্পারেচার। সো সেম টাইম ইন্টারভাল ধরে চারটা কন্টেইনারকে ঠান্ডা করতে দিলাম। তো এখন 20 মিনিট পর দেখা গেছে কি, কন্টেইনার এ বি সি এর থেকে কন্টেইনার ডি তে টেম্পারেচার হলো সবচেয়ে বেশি। মানে কি, কন্টেইনার ডি সবচেয়ে আস্তে আস্তে টেম্পারেচার লুজ করছে। ওকে, কন্টেইনার ডি কি করছে, সবচেয়ে আস্তে আস্তে টেম্পারেচার লুজ করছে। তো এটা কেন, এটার এক্সপ্লেনেশন আমাদেরকে বলতে বলবে। বলতেছে এক্সপ্লেন ওয়াই কন্টেইনার ডি রিমেইনস হট ফর দ্য লংগেস্ট টাইম, রেফার 3 মেথডস অফ থার্মাল এনার্জি ট্রান্সফার ইন ইওর অ্যান্সার। সো তাহলে আমাদের কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন সবগুলা নিয়েই এক্সপ্লেনেশন বলতে হবে। ফার্স্ট অফ অল এখানের মধ্যে কি হচ্ছে দেখো, এটাকে কি করা আছে, কটন উল দিয়ে র‍্যাপ করা। তো কটন উল দিয়ে র‍্যাপ করা মানে কি, তার একটা ইনসুলেশন দেওয়া আছে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার, যে সে সাইড ওয়াইজ কন্ডাকশনের থ্রুতে এনার্জি লস করতে পারতেছে না। কেন? বিকজ কটন উল ট্র্যাপস হিট, যে কটন উল হিটটাকে ট্র্যাপ করে রাখতেছে, সে কি করতে দেয় না, সে হলো একটা ইনসুলেটর, তো তাহলে সে ইজিলি হিটটাকে লস হইতে দেয় না। দেন তার উপরে কি দেওয়া আছে, একটা ঢাকনা দেওয়া আছে। তো ঢাকনা দেওয়া থাকলে এন্ড কটন উল যেহেতু, তো তাহলে তার চারপাশে কি করতে পারবে না, আউটসাইড এয়ারের কনভেকশন কারেন্টের থ্রুতে হিট লস হবে না। এন্ড ঢাকনা দেওয়া আছে মানে কি, তার ভিতরের হিটটা সে ভিতরেই আটকায় রাখতেছে, সে এটাকে কি করতে দিতেছে না, সে এটাকে বাইরে এসকেপ করতে দিতেছে না। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা বললাম কি, কন্ডাকশন এন্ড কনভেকশন নিয়ে বললাম। এন্ড রেডিয়েশনের জন্য এখানের জন্য কি বলা যায়, জাবের বলো তো, রেডিয়েশনের থ্রুতে তার এনার্জি লস কম কেন হবে? যে ভিতরে শাইনি সারফেস দেখা যাচ্ছে। ভিতরে ওখানে হলো শাইনি সারফেস, তো তাহলে এই যে যখন নাকি কি হবে, হোয়াইট কালার অফ উল হয় না? হোয়াইট কালার, এখানে কি কটনের হোয়াইট কালার নিয়ে ওটা নিয়ে বলতেছো? হ্যাঁ হ্যাঁ, কটন উল। ওইটা নিয়ে ওইটা বলা যাইতে পারে, আমরা দেখি এখানে ওরা মার্কস্কিমে কি বলছে। ফার্স্ট অফ অল ইট লুজেস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি, তো এর জন্য তার সবচেয়ে বেশি টেম্পারেচার থাকতেছে আফটার 40 মিনিটস। দেন কি বলতেছে, কটন উল রিডিউসেস কন্ডাকশন, তো এটা তো অলরেডি আমরা বলছি। দেন হোয়াইট সারফেস, ওই যে যেটা শোয়েব বললা, সো ওইটাও আছে। সো হোয়াইট সারফেস অর লাইট অর শাইনি সারফেস অফ কটন উল ইজ আ পোর এমিটার অফ রেডিয়েশন। সো তাহলে রেডিয়েশনের থ্রুতে কি হবে না, হিট এনার্জি লসটা হবে না। এরপরে লিড দেওয়াতে কি হয়েছে, লিড দেওয়াতে কনভেকশনও সে কি করতেছে, বন্ধ করে দিচ্ছে। সো তাহলে দ্যাট ইজ দ্য রিজন, অর দিজ আর দ্য রিজন ওয়াই কন্টেইনার ডি হ্যাজ দ্য হাইয়েস্ট টেম্পারেচার আফটার 20 মিনিটস। এন্ড বাকিগুলাতে অন্য ফর্মে হিট এনার্জি লস কয়টাতে বেশি হইতেছে দেখে তাদের কি হইতেছে, টেম্পারেচারটা অনেক তাড়াতাড়ি কমে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 5। এখন কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে দেখো, the photograph shows a halogen lamp, halogen কাদেরকে বলি, গ্রুপ 7 এলিমেন্ট। group 7 elements। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, এ নাম্বারে the halogen lamp has a power of 50 watt when operating at its normal voltage, calculate the amount of electrical energy transferred to the halogen lamp in 40 hours।
এখন পাওয়ার, এনার্জি এন্ড টাইম রিলেটেড কি ফর্মুলা? পাওয়ার ইকুয়ালস টু রেট অফ এনার্জি ট্রান্সফার। সো তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম। পাওয়ার হলো 50, কিন্তু টাইমটা তো আমাদের সেকেন্ডে দেওয়া নাই, টাইমটা দেওয়া আছে কিসে? আওয়ারে। তো আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে? আওয়ার থেকে মিনিটে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60, দেন মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য আবার মাল্টিপ্লাইড বাই 60। সো এখানের মধ্যে যা ভ্যালু আসে তত জুল। এরপরে বি নাম্বারে কি বলতেছে? A student notices that in addition to producing light, the lamp also gets hot. She concludes that the lamp cannot be 100% efficient. যেটা true, because ল্যাম্পটা 100% এফিশিয়েন্ট হওয়ার জন্য তার ইনপুট এনার্জিটাকে পুরোপুরি কি করতে হবে? ইউজফুল Light-টা convert এনার্জি করতে হবে। আউটপুট হিসেবে ট্রান্সফার করতে পারতে হবে। যে আমরা তাকে চাচ্ছি কি করতে? আমরা চাইতেছি ল্যাম্পটা যেন তাকে দেওয়া ইলেকট্রিক্যাল এনার্জিটা পুরোপুরি কিসে কনভার্ট করে? লাইট এনার্জিতে কনভার্ট করে। বাট সে যে সাথে লাইট এনার্জি প্রডিউস করতেছে ভালো কথা, কিন্তু সে সাথে কি করতেছে? আরো হিট এনার্জিও প্রডিউস করতেছে। তো হিট এনার্জি তো আমরা তার কাছ থেকে চাই নাই, এন্ড হিট এনার্জি তো সে তার নিজের কোনো সাপ্লাই থেকে তৈরি করতেছে না, সে তো আমাদের দেওয়া ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কি করতেছে? কিছু কিছু ইলেকট্রিক্যাল এনার্জিকে সে হিট এনার্জিতে কনভার্ট করতেছে, which is not desirable. তো তাহলে এর জন্য সে কি হইতে পারবে না? 100% এফিশিয়েন্ট হইতে পারবে না। সেই জিনিসটা বলতেছে, দেখো, energy is lost to the surroundings as thermal energy. Idea that light energy is less than the input energy. তো তাহলে ইউজফুল এনার্জি এন্ড ইনপুট এনার্জি যদি সমান সমান না হয়, তো তার মানে কি? ইনপুট এনার্জির কিছু পার্ট আনওয়ান্টেড এনার্জি বা আনডিজায়ারেবল ফর্ম অফ এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, which is not desirable basically. তো তাহলে ওইটা হইলে পরে তাকে কি বলবো না? 100% এফিশিয়েন্ট বলবো না। এখন সি নাম্বারে বলতেছে কি? the lamp must not be connected directly to the mains voltage. ল্যাম্পটাকে ডাইরেক্টলি মেইন সাপ্লাই এর সাথে কানেক্ট করতে মানা করছে। কি করতে বলছে? a step down transformer must be used. Describe the structure of a step down transformer. You may draw a diagram to help your answer. Always draw a diagram to help your answer, because diagram থেকে আমাদের অনেক মার্ক ইজিলি পেয়ে যাওয়া যায়। ভাইয়া বলছে তো ইউ মে, যদি আমি না কি? ওই তো না দিলে তোমার এক্সপ্লেনেশনে সবকিছু বুঝায় বুঝায় বলতে হবে। আর তোমার মাশাআল্লাহ যে হ্যান্ডরাইটিং, ওইটা ওরা দেখে বুঝবে নাকি ওইটা নিয়ে আমার ভয় লাগে। বুঝছো অপূর্ব? Yes, no further question, no problem. আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ফার্স্টে হলো আমাদের আয়রন কোর, দিস ইজ দ্য প্রাইমারি কয়েল, this is the secondary coil, and primary coil এ নাম্বার অফ টার্নস বেশি, সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কম, which means ফাইনালি যে সেকেন্ডারি কয়েলে আমাদের ভোল্টেজ বেশি হবে নাকি কম হবে? কম হবে। তো তাহলে ওই জিনিসটা আমাদের এখানের মধ্যে লিখতে বলছে। এই ডায়াগ্রামটা আঁকাতেই কিন্তু আমাদের বলতে গেলে অ্যানসারটা হয়ে গেছে। যে দেখো তারা মেইনলি চাইছে এটা কি? two coils of wire, iron core, more turns of wire on the primary coil than on the secondary coil. Marks can be awarded from diagram if clear. ডায়াগ্রামটাও ক্লিয়ারলি আঁকতে হবে, বুঝছো? শুধু ডায়াগ্রাম আঁকলে হবে না। অপূর্ব, হ্যাঁ ভাই, আমি ডায়াগ্রামও আছে, আবার এক্সপ্লেনেশনও দিচ্ছি, সমস্যা নেই। ভেরি গুড। তো এখন ডি নাম্বারে কি বলতেছে? A step down transformer reduces voltage from 230 to 12 volt. তো এখন বললো কি? সেকেন্ডারি কারেন্টের ভ্যালু হলো 4.2। ফার্স্টে জিজ্ঞাসা করতেছে স্টেট দ্য ইকুয়েশন লিংকিং পাওয়ার ইনপুট এন্ড পাওয়ার আউটপুট অফ আ ট্রান্সফরমার, যদি সেটা 100% এফিশিয়েন্ট হয়, যেটা হয় না, বাট আমরা ধরে নেই 100% এফিশিয়েন্ট। তো 100% এফিশিয়েন্ট হলে ইনপুট পাওয়ার মাস্ট বি ইকুয়াল টু আউটপুট পাওয়ার, কোনো এনার্জি লস করে না। এখন বলতেছে ক্যালকুলেট দ্য প্রাইমারি কারেন্ট। তো এখন আমাদের ইনপুট পাওয়ার মানে কি? ইনপুট কারেন্ট
into input voltage is equal to output current into output voltage. So এখন তাহলে আমাদের প্রাইমারি কারেন্ট কত এটা বের করতে বলছে। সো সেকেন্ডারি কারেন্ট বলে দিছে 4.2, সেকেন্ডারি ভোল্টেজ হলো 12 আর প্রাইমারি ভোল্টেজ হলো 230। সো এটা করলে পরে তোমার যে কারেন্টের ভ্যালুটা আসবে দ্যাট উইল বি দা প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, এটা 42 না 4.2। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 7 এ বলতেছে the diagram shows a hydroelectric power station, water flows down the tunnel and turns a large turbine. তো এটা টারবাইন ঘুরাইলে পরে কি হবে? টারবাইন ঘুরাইলে that turbine is connected to a generator. তো টারবাইন ঘুরলে পরে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে পরে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। এখন বলতেছে এ নাম্বারে what type of energy decreases when the water flows from the upper leg into the turbine? উপর থেকে নিচে নামলে কোন এনার্জি কমে? জিপি। এখন বলতেছে describe how the turbine and the generator produces electricity. So what happens? যখন নাকি উপর থেকে ওয়াটারটা নিচে নামবে তখন কি করবে? The water will have a kinetic energy with which it will hit the turbine, so it will make the turbine to rotate. তো এখন এই যে টারবাইনটা রোটেট করবে, what will happen? As the turbine will rotate, it will rotate the coil of wire in the generator. এখন জেনারেটরের coil of wireটা কি করবে? It will cut the magnetic field lines of permanent magnet. তো ওই ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে পরে কি হবে? It will induce voltage or electricity. এখানের মধ্যে তার অ্যানসারে কি বলছে আমরা দেখি। এই যে ফার্স্টে কোন এনার্জি কমে? জিপি কমে। দেন কি হয়? টারবাইন স্পিন করবে, ওইটা কয়েল অফ ওয়্যারকে স্পিন করাবে জেনারেটরের। দেন ওই কয়েল অফ ওয়্যারটা ম্যাগনেটের মাঝে দিয়ে রোটেট করবে। তো ম্যাগনেটের মাঝে দিয়ে রোটেট করলে হোয়াট উইল হ্যাপেন? ইট উইল কাট দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে কারেন্ট অর ভোল্টেজ ইনডিউস করবে। কারেন্ট অর ভোল্টেজ ইনডিউস করলে পরে ওইটা আমরা কয়েল অফ ওয়্যার দিয়ে কি করব? বের করে নিয়ে আসবো আবার। এখন বলতেছে সি নাম্বারে suggest why it is important that the turbine turns at a constant rate. যেন সে কি করে? টারবাইনটা যদি একটা কনস্ট্যান্ট রেটে টার্ন করে, so it will also produce voltage at a constant rate or produce electricity at a constant rate. এই যে to keep the voltage at a constant value. ঠিক আছে? আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম টাইম আছে, তোমরা নেক্সট মিটিংটা জয়েন করো, ওখানে থেকে আমরা কন্টিনিউ করতেছি। আচ্ছা, সো এরপরে ডি নাম্বার কোশ্চেনে কি বলতেছে? This is a Sankey diagram for the power station. Input energy, useful output, wasted energy 2, wasted energy 1. Not to scale, scale wise আঁকা নাই। জাস্ট এখানের মধ্যে বলতেছে কি state the relationship between efficiency, useful energy output and total energy input. তো efficiency is equal to কি হবে? Efficiency is equal to useful energy output divided by total energy input. এখন বলতেছে এফিশিয়েন্সি হলো 36%, ইনপুট এনার্জি হলো এত। এখন ওয়েস্টেড কত এনার্জি ওইটা বের করতে বলছে। তো এখানে কিন্তু ইউজফুল এনার্জি চাই না, চাইছে ওয়েস্টেডটা। সো এখানে আমাদের একটা কেয়ারফুল ক্যালকুলেশন করা লাগবে, বিকজ মার্কস দেখে বুঝে যেতেছে কোন একটা ঘাপলা আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো। এফিশিয়েন্সি হলো 36%, 36% মানে কি 36 ডিভাইডেড বাই 100 বেসিক্যালি। তো এখন ইউজফুল এনার্জি আউটপুট কত এটা আমরা জানি না। ইউজফুল এনার্জি আউটপুট ইউইও লিখলাম, আর টোটাল এনার্জি ইনপুট হলো 1050 কিলো জুল। তো তাহলে ইউজফুল এনার্জি আউটপুট উইল বি ইকুয়াল টু 36/100 ইনটু 1050। এটা করে আমরা কি পাইলাম? আমরা পাইতেছি ইউজফুল এনার্জির ভ্যালুটা। তো এখন আমাদের কাছে তো ইউজফুল এনার্জি চাই নাই, আমাদের কাছে চাইছে কি ওয়েস্টেড কত হইছে ওই এনার্জির ভ্যালু চাইছে। সো ওয়েস্টেড এনার্জি কিভাবে বের করব? নাও দ্যাট উই নো বোথ দ্য ইনপুট এনার্জি এন্ড দ্য ইউজফুল এনার্জি, তো টোটাল ইনপুট এন্ড ইউজফুল এর ডিফারেন্স থেকে আমরা কি পেয়ে যাব?
ওয়েস্টেড এনার্জির ভ্যালুটা পেয়ে যাব না? তো তাহলে এইভাবে করে আমাদের কি করতে হবে, জাস্ট অনেকজন ইউজফুল এনার্জি পর্যন্ত বের করে যদি রেখে দাও তো তাহলে পরে আমাদের নাম্বার কাটা যাবে, বিকজ এইটা আমাদের ফাইনাল অ্যান্সার না। ফাইনাল অ্যান্সার আমাদের কোনটা হবে, ওয়েস্টেড এনার্জির টোটাল ভ্যালুটা বের করতে বলছে, তো ওইটা বের করতে হবে। তো ওয়েস্টেড এনার্জি, সরি, সো তাহলে ওয়েস্টেড এনার্জি উইল বি ইকুয়াল টু টোটাল ইনপুট মাইনাস ইউজফুল এনার্জি আউটপুট। তো এই দুইটা ডিফারেন্স নিলে পরে উই উইল গেট দা টোটাল ওয়েস্টেড এনার্জি। যে এখানের মধ্যে দেখো তারা ক্যালকুলেশনে কি দেখাইছে, যে ফার্স্টে ইউজফুলটা বের করলো 378, দেন তাহলে ওয়েস্টেডটা কত হবে 1050 মাইনাস 378, দ্যাট ইজ 672 কিলোজুল। এরপরে বলতেছে নেম টু ফর্মস অফ ওয়েস্টেড এনার্জি ইন দিস পাওয়ার স্টেশন। তো পাওয়ার স্টেশনে এখানে কোন দুইটা ফর্মে এরকম এনার্জি লস হইতে পারে? একটা তো আমাদের একদম মুখস্থ, যে থার্মাল এনার্জি, যে যখন নাকি ওরকম কি করবে, মেশিনটা রোটেট করবে বা যখন নাকি উপর থেকে ওরকম ওয়াটারটা আসবে। অ্যাকচুয়ালি পাওয়ার স্টেশনের এটার সাথে এরকম রিলেটেড, তো তাহলে কি হবে, একটা হলো হিট এনার্জি আর আরেকটা কি বলা যায়, এই যে যখন নাকি কোনো কিছু এমন রোটেট করে তো ওখানে তার এক্সেলের সাথে কি হইতে পারে, ফ্রিকশন ফোর্স কাজ করতে পারে, তো তাহলে ফ্রিকশনের জন্য আমাদের কিছু এনার্জি কি হইতে পারে, লস হইতে পারে। তো এইটা আমাদের এখানে মধ্যে বলা যায়, যে তারা এখানে মার্কস স্কিমে কি বলছে দেখো, একটা হলো থার্মাল এনার্জি অফ দা ওয়াটার, ওই যে পানি যে উপর থেকে নামতেছে, all the GP might not be fully converted to kinetic energy, some of the GP will be converted to heat energy. Then frictional heating, যে যত নাকি এরকম রোটেশন হবে তখন কি হবে, ফ্রিকশনের জন্য টেম্পারেচার বাড়বে বা হিট হবে। এরপরে সাউন্ড হইতে পারে আর নয়েজ হইতে পারে, যেটা আমাদের আরেকটা ফর্ম অফ ওয়েস্টেড এনার্জি। এরপরে কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে, this question is about electrical components. A নাম্বারে বললো draw straight lines from each electrical component to its correct symbol. One has been done for you, যে অ্যামিটার এইটা, ব্যাটারি হবে এইটা, ল্যাম্প হবে এইটা, ভোল্টমিটার ভি, ভেরিয়েবল রেজিস্টার এইটা, ঠিক আছে। এখন বলতেছে B1 এ name an electrical component whose resistance decreases when it is moved to brighter light. তো এটা কি লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, দ্যাট ইজ LDR। এরপরে B2 তে কি বলতেছে, name an electrical component whose resistance decreases when its temperature increases. এটা কি হবে, থার্মিস্টর। এখন কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন শো দ্য শেপ এন্ড ডিরেকশন অফ আ ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন থেকে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের কি পাই, ডিরেকশন এন্ড শেপ দেখতে পাই। এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি যত কাছাকাছি থাকে তত স্ট্রেংথ বেশি, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি যত দূরে দূরে থাকে তত স্ট্রেংথ কম। এখন এ নাম্বারে বলতেছে, দ্য ডায়াগ্রাম শোজ আ ক্রস সেকশন থ্রু আ ওয়্যার placed between two magnetic poles. The wire carries a current into the page. এই যে ক্রস যে সিম্বলটা আছে, ক্রস সিম্বল দেখলে বোঝা যায় কি, ইট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম আস। সো তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করলে the north to south is downward and the current is going কি, the current is going into the page. সো তাহলে পরে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে আসে, the force comes out to be in this direction, যে টুয়ার্ডস লেফট। এটা আমরা এইভাবেও বের করতে পারি। অর তোমাদের যদি মনে থাকে মোটর ইফেক্টে, যে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এস্টাবলিশ করার আগে আমরা এমন একটা ভাবে চিন্তা করছিলাম, কি করছিলাম, যে দুইটা ওভারল্যাপিং ম্যাগনেটিক ফিল্ডের রেজাল্টেন্ট যে ফিল্ডটা হয়, এক জায়গায় স্ট্রং ফিল্ড ক্রিয়েট হয়, এক জায়গায় উইক ফিল্ড ক্রিয়েট হয়। তো কি হবে, স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে একটা ধাক্কা দিবে। সো তাহলে that is also how you can determine the direction of the force. So এখানে যেহেতু আমাদের
রাইট হ্যান্ড সাইডে ফিল্ডটা হলো স্ট্রং আর লেফট হ্যান্ড সাইডে ফিল্ডটা হলো উইক, সো তাহলে কোন দিকে ফোর্সটা পাবে? ফ্রম রাইট টু লেফট, যে স্ট্রঙ্গার ফিল্ড থেকে উইকার ফিল্ডের দিকে কি পাবে? একটা ধাক্কা খাবে। ঠিক আছে, তো এই জিনিসটা ফার্স্টে এখানে ড্র কর। আচ্ছা, 2 নাম্বারে ফোর্সটা বের করতে বলছেন, লেভেল করতে বলছিল এফ দিয়ে, আর 1 নাম্বারে ফার্স্টে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন দিতে বলছিল, কি হবে? নর্থ থেকে সাউথ, সো নর্থ টু সাউথ এই ডিরেকশনটা দিয়ে দিলাম। এখন বি নাম্বারে কি বলতেছে? The wire is moved and the magnetic field between the poles change. Sketch the new magnetic field. কি বলে? The wire is removed, তো ওয়্যারটা রিমুভ করে দিলে পরে এই দুইটা ম্যাগনেটের মাঝখানে কি হবে? আর এই দুইটা পোলের মাঝখানে কি হবে? ইউনিফর্ম ফিল্ড। তো এরকম ইকুয়ালি স্পেসড প্যারালাল লাইনস নর্থ টু সাউথ ডিরেকশনে ফিল্ড লাইনগুলি ড্র করবা। ওকে, তেমন আর কি বেসিক্যালি। এখন কি বলতেছে সি নাম্বারে? Explain how you could use plotting compass to investigate the magnetic field around a bar magnet. You may draw a diagram to help your answer. So what will we do? এই যে আমাদের ম্যাগনেটটা, বার ম্যাগনেটটা, প্লটিং কম্পাস, আমরা অনেকগুলি প্লটিং কম্পাস এরকম লাইন বাই লাইন সাজাবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ওয়াইজ। The needle will point away from north pole and towards south pole. তো একটা হেডের সাথে আর একটা টেইল এরকম ফেস করে করে প্লটিং কম্পাস গুলি বসাবো, দেন প্লটিং কম্পাস থেকে কি পেয়ে যাব? We will get the direction of the magnetic field. যেখানের জন্য তারা কি বলছে? যে place compass around magnet and note the direction. Place compass in a new position and note the direction. এরপরে ডিরেকশন গুলো সবগুলা লিংক করে দিলে we will get the magnetic field pattern. তো ওই জিনিসটা যে একটা হেডের সাথে একটা টেল, যে ফার্স্টে আমরা কি করলাম? এই যে ফার্স্টে আমরা এখানের মধ্যে একটা এখানের মধ্যে একটা কম্পাস বসাইলাম, দেখলাম ডিরেকশনটা এইদিকে আসে, সো এই ডিরেকশনটা মার্ক করে রাখছি। তো এখানে অলরেডি ডিরেকশনটা মার্ক করা। এখন আমরা কম্পাসটা নিয়ে এখানে বসাইলাম, দেখলাম যে ডিরেকশনটা এরকম, দেন ডিরেকশনটা মার্ক করে রাখলাম। তো এইভাবে করে করে ডিরেকশন গুলি মার্ক করতে করতে ইভেন্চুয়ালি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে গেলে পরে হোয়াট উইল উই গেট? উই উইল গেট দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড লাইন আমরা ড্র করতে পারবো। এখন কোয়েশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে? A student sets up a circuit to investigate how the current in different components varies with voltage. আচ্ছা, সো তাহলে ভোল্টেজের সাথে কিভাবে কারেন্টটা চেঞ্জ হয় ওটা সে ইনভেস্টিগেট করবে। তার কম্পোনেন্ট গুলো কি কি? আ শর্ট থিক কপার ওয়্যার। আমরা কিন্তু একটা ব্যাপার, এটা তোমাদের এ লেভেলসে তোমরা আরো ডিটেইল ওয়েতে পাবা, বাট একটা জিনিস আমরা অলরেডি তোমাদেরকে পড়ায় রাখছিলাম, যে একটা লম্বা ওয়্যার আর একটা শর্ট ওয়্যার, দোনোটার ক্রস সেকশনাল এরিয়া সেম আর দোনোটার থিকনেস সেম। শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স কম হয় আর লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি হয়। এটা রিজনিং আমরা কি বলছিলাম জাবের, মনে আছে? বেশি ইলেকট্রনস কোলাইড করে ট্রাভেল করতে ওই যে আমাদের রেজিস্ট্যান্সটা কি ছিল? যে the electrons collide with the metallic lattice, যে ভাইব্রেটিং মেটালিক ল্যাটিসের সাথে ইলেকট্রন কি করে? কোলাইড করে। সো তাহলে তুমি যদি কি করো, লম্বা একটা ওয়্যার নাও, the electron will have to encounter a greater number of collision in order to go from one end of the wire to the other end. তো তাহলে পরে লম্বা ওয়্যার হলে পরে রেজিস্ট্যান্স বেশি এন্ড শর্ট ওয়্যার হলে পরে রেজিস্ট্যান্স কম। আর আরেকটা জিনিস আমরা বলছিলাম যে এখন লেন্থ হলো সেম, একটা থিকনেস বেশি আর একটা থিকনেস কম। তো এখন আমরা বলছিলাম যে একটা থিক ওয়্যারের একটা থিক ওয়্যারের রেজিস্ট্যান্স কম আর একটা থিন ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি। কেন? বিকজ একটা থিন ওয়্যারে কি থাকবে না, তার কোনো অল্টারনেটিভ পাথ থাকবে না, যে এখানে তার কলিশন বেশি এনকাউন্টার করতে হইলেও ইট ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ পাথ টু ফ্লো
তার এই পাথ দিয়ে ফ্লো করতে হবে। আর যদি ওয়্যারটা থিক হয় তখন কি থাকবে, যে আর মাল্টিপল অপশনস, যে ইলেকট্রন যখন নাকি দেখবে, ইলেকট্রন সবসময় কি করতে চাবে, ইট উইল অলওয়েজ ওয়ান্ট টু চুজ দ্য লো রেজিস্ট্যান্স পাথ। তো তাহলে সে যখন নাকি দেখবে যে এরকম একটা সার্টেন অল্টারনেটিভ পাথ আছে যেটা দিয়ে গেলে তার রেজিস্ট্যান্সটা কম ফিল করতে হবে বা কলিশন কম এনকাউন্টার করতে হবে, তখন সে কি করবে, ওই সার্টেন পাথটা ফলো করবে। তো তাহলে এই শর্ট থিক কপার ওয়্যার তার রেজিস্ট্যান্সটা কি হবে, তার রেজিস্ট্যান্সটা হবে কম, আর লং থিন কপার ওয়্যারের রেজিস্ট্যান্স হবে বেশি। একটা ফিলামেন্ট ল্যাম্পের জন্য আমাদের গ্রাফ কেমন ছিল, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ এরকম ছিল, এন্ড একটা ডায়োডের জন্য গ্রাফ দেখতে কেমন ছিল, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে ছিল এরকম। তো এগুলা জিনিস আমরা পাবো, যে এখানে আমাদের ম্যাচিং করতে দিবে, তো ওখানের মধ্যে আমরা দেখবো। তো এখন বলতেছে এই যে সে এই ইনভেস্টিগেশনটা করতে চায়, কি ইনভেস্টিগেট করতে চায়, এই যে তার চারটা ডিফারেন্ট কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলার কারেন্ট কিভাবে ভোল্টেজের সাথে চেঞ্জ হয় ওইটা সে ইনভেস্টিগেট করতে চায়। সো তাহলে হোয়াট হি নিডস, কারেন্ট মেজার করার জন্য একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগবে, ভোল্টেজ মেজার করার জন্য একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগবে, পাওয়ার অ্যাপ্লাই করার জন্য বা পাওয়ার সাপ্লাই লাগবে একটা, দেন সে কি চায় আর একটা জিনিস, ভ্যারিজ উইথ ভোল্টেজ। সো তাহলে ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারার মতো একটা কম্পোনেন্ট লাগবে। সো either you need a variable power supply or you will use what, or you will use a variable resistor. তো তাহলে what we can write down, একটা এমিটার লাগবে, একটা ভোল্টমিটার লাগবে, একটা ব্যাটারি লাগবে আর সেল লাগবে যেটাই বলো, আর একটা কি লাগবে, ভেরিয়েবল রেজিস্টর। ভাইয়া এই অ্যামিটার আর ভোল্টমিটার বাদ দিয়ে যদি কেউ মাল্টিমিটার লাগায় ভাই সমস্যা হবে। মাল্টিমিটার লাগাই দিলে সমস্যা নাই, কিন্তু তোমার ওখানে মধ্যে মাল্টিমিটার তো অন্য পারপাসেও ইউজ করা যায়। একটা মাল্টিমিটারকে দিয়ে এট আ টাইম তুমি কারেন্ট এন্ড ভোল্টেজ দুইটাই বের করতে পারবা না, মাল্টিমিটার দিয়ে একবারে একটা করা যায়। তো তাহলে মাল্টিমিটারকে যেই পারপাসে ইউজ করতেছো, সো দ্যাট উইল বি or that must be mentioned যে multimeter used as an emitter or used to calculate or used to determine the current, then a multimeter used to determine the voltage, এরকম বলে নিতে হবে। তো তাহলে ইভেনচুয়ালি অ্যামিটার ভোল্টমিটার বলাই হয়। বাহ, আচ্ছা, সো এখন বি নাম্বারে কি বলতেছে, আর তুমি যদি এখানের মধ্যে এমন করতা, কি করতা, এখানে লিখে দিতা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, তো তাহলে তোমার 4 নাম্বার কম্পোনেন্ট হিসেবে তুমি সুইচ দিতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ এখন এখানের মধ্যে কি বলতেছে, বি নাম্বারে, during investigation the student keeps the two wires at a constant temperature, and constant temperature এ রাখাটা কেন দরকার, বিকজ টেম্পারেচার আমাদের রেজিস্ট্যান্স কে এফেক্ট করে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যায়। তো তাহলে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য তার কি করা লাগবে, এই কাজটা করা লাগবে, ওয়্যারের টেম্পারেচার বাড়লে পরে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট, হোয়াট হি নিডস টু ডু, হি নিডস টু কিপ দ্য টেম্পারেচার ফিক্সড। এখন বলতেছে কিভাবে সে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে পারে। এটা এমন কাজ করা যায়, কি করবা, তুমি ফার্স্টে সার্কিটটাকে সেট আপ করলা, সুইচ অন করছো, রিডিং নিলা, রিডিং নেওয়ার পরেই তুমি আবার সুইচ অফ করে দিলা। তো তো কি করতে দিলা, ইউ আর লেটিং দ্য ওয়্যার টু কুল ডাউন। ওকে, তুমি ওয়্যারটার একটা রিডিং নেওয়ার পরে তুমি আবার সুইচ অফ করে দিয়ে কি করলা, ইউ আর অ্যালাউইং সাম টাইম ফর দ্য ওয়্যার টু কুল ডাউন, দেন তুমি আবার সুইচ অন করলা, রিডিং নিলা, আবার অফ করে দিলা, ঠান্ডা হওয়ার সময় দিলা, দেন আবার তুমি রিডিং নিলা। এমন ভাবে করতে পারো। অর আরেকটা সিম্পল ওয়ে কি, ইউ ক্যান ইউজ আ ওয়াটার বাথ, কিন্তু ওয়াটার বাথ জাস্ট লিখে দিলে পরে 2 মার্ক আমাদের ওইভাবে করে দেয় না। এর জন্য এই প্রসেস যেটা বললাম, কি করব, use a switch only on for short time, allow the wire to cool down between readings, or only use low amount of current. তো allow water bath এটা তারা allow রেঞ্জের মধ্যে রাখছে, কিন্তু সব সময় যে রাখবে এমন আমাদের কোনো গ্যারান্টি নাই।
তো তাহলে এটার থেকে আমাদের এই প্রসেসটা বেটার, ওয়াটার বাথ ডিরেক্টলি বলার থেকে এই মেথডটা এক্সপ্লেন করতে পারা বেটার। কি করব, সুইচ অন করব, রিডিং নিলাম, সুইচ অফ করলাম, ঠান্ডা হওয়ার টাইম দিলাম, আবার সুইচ অন করলাম, রিডিং নিলাম, সুইচ অফ করলাম, ঠান্ডা হওয়ার টাইম দিলাম, এমন ভাবে। আচ্ছা ভাই, হিট সিঙ্ক ইউজ করা যাবে না কেন? ও তো হিট সিঙ্কের এখানের মধ্যে তোমার ওয়াটার বাথের কাজ ওইটাই, এখানের মধ্যে বেসিক্যালি সে হিটটাকে সিস্টেম থেকে সরায় নিবে, বুঝছো, যে সিস্টেমকে সে হিট গেইন করতে দিবে না বা বিল্ড আপ হইতে দিবে না। এখানের মধ্যে সি নাম্বারে কি বলতেছে, দ্য স্টুডেন্ট অবটেইনস আ গ্রাফ ফর ইচ কম্পোনেন্ট, ড্র স্ট্রেট লাইন টু কানেক্ট। তো এখন ফার্স্টে ফিলামেন্ট ল্যাম্প হলো এটা, ডায়োড হলো এটা, এখন শর্ট থিক কপার ওয়্যার। তো শর্ট থিক কপার ওয়্যার হলে পরে কি হবে, শর্ট এন্ড থিক, সো তাহলে রেজিস্ট্যান্স হলো কম। এখন কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় আনিসা? ওয়ান বাই আর। 1/r। তো তাহলে গ্রেডিয়েন্ট বেশি মানে কি, রেজিস্ট্যান্স বেশি নাকি কম? আবার বলো, ঠিক করে আসেনি কথা। গ্রেডিয়েন্ট আমাদেরকে 1/r দেয়, ভালো কথা। সো তাহলে তোমার গ্রেডিয়েন্টের ভ্যালু যদি বেশি হয়, তো তার মানে কি রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি নাকি কম? বেশি। গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি হইলে রেজিস্ট্যান্স বড় হবে নাকি ছোট হবে, এটা জিজ্ঞাসা করছে। তুমি বললা না গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 1/r, তো তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু যদি বেশি হয় আর গ্রেডিয়েন্ট যদি স্টিপ হয়, তো তাহলে এখানে কি রেজিস্ট্যান্স বেশি নাকি কম? কম। তো তাহলে এখানে রেজিস্ট্যান্স কম। তো তাহলে লো রেজিস্ট্যান্সটা কার? শর্ট থিক কপার ওয়্যারের। আর লং থিন কপার ওয়্যারের জন্য কি হবে, তার রেজিস্ট্যান্সটা হলো বেশি। তো রেজিস্ট্যান্স বেশি হলে গ্রেডিয়েন্ট কম হবে, সো দ্যাট ইজ ওয়াই এইটা হবে আমাদের লং থিন কপার ওয়্যারের জন্য। ওকে, দেন এখন আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 এ কি বলতেছে, the diagram shows the main parts of a nuclear reactor। বাইরের দিকে শিল্ডিং, এদিকে কুলেন্ট আউট, কুলেন্ট ইন, কুলেন্ট ভিতর দিয়ে যে কি হবে, পানি যাবে, এটার ভিতর দিয়ে পানি গেলে পরে গরম হয়ে আসবে, দেন পানি গরম হয়ে স্টিম হয়ে যাবে, এখানে টারবাইন থাকবে, টারবাইনটাকে ঘুরাবে, দেন স্টিমটা ঠান্ডা হয়ে আবার এদিক দিয়ে যাবে, এমন সাইকেল। এটা হলো কন্ট্রোল রড। কন্ট্রোল রড দিয়ে আমরা কি করি, এক্সেস নিউট্রন বা নিউট্রন অ্যাবজর্ব করে করে রিঅ্যাকশনের রেটটাকে আমরা মনিটর করতে পারি। যে ইচ্ছা হলে যদি রিঅ্যাকশনের রেট বাড়াইতে ইচ্ছা হয়, কন্ট্রোল রড গুলাকে বের করে নিয়ে আসবো, রিঅ্যাকশনের রেট কমাইতে ইচ্ছা হলে পরে কন্ট্রোল রড গুলাকে ইনসার্ট করব। মডারেটর কি করবে, মডারেটর নিউট্রন গুলাকে স্লো ডাউন করে দিবে, কমাই দিবে। তাহলে যেন কি হয়, the neutrons can be easily absorbed by the fuel rod। এই যে ফিউয়েল রড বললাম, ফিউয়েল রড কি দিয়ে বানানো, ইউরেনিয়াম 235 দিয়ে বানানো। যে তারা কি, তারা হলো ফিসাইল ম্যাটেরিয়াল, যে when they absorb neutrons they become unstable and splits। সো এই ব্যাপারটা। তো এখন বলতেছে কি, এ নাম্বারে draw a straight line linking each part of the reactor to its correct purpose। কন্ট্রোল রড কি করবে, absorbs neutrons। এরপরে মডারেটর কি করবে, স্লোস ডাউন দ্য নিউট্রনস। এরপর রিঅ্যাক্টর ভেসেল কি করবে, কিপ দ্য রেডিয়েটিভ ম্যাটেরিয়াল ইনসাইড দ্য রিঅ্যাক্টর। এরপরে ফিউয়েল রড কি করে, ফিউয়েল রড কন্টেইনস ইউরেনিয়াম। কুলেন্ট কি করে, ইট ট্রান্সফারস দ্য থার্মাল এনার্জি। সো তাহলে এটা নিয়ে আই হোপ তোমাদের কারো কোনো কনফিউশন নাই, একদম ইজি জিনিস। বি নাম্বারে বলতেছে which of this is a nuclear fission product। যে নিউক্লিয়ার ফিশন হলে কি রিলিজ হয়, আলফা তো রিলিজ করে না, ইলেকট্রনও রিলিজ করে না, ইউরেনিয়াম তো নিজে ফিশন হচ্ছে। সো ফিশন অ্যাকচুয়ালি কি হয়, একটা নিউট্রন আসে ইউরেনিয়াম 235 এর কাছে, অ্যাবজর্ব হওয়ার পর ইউরেনিয়াম 236 হয়,
তো 236 হলো আনস্টেবল। তো এখন সে কি করবে, এটা স্প্লিট করবে। তো এখন সে আরো 3টা নিউট্রন ছাড়ে, সাথে 2টা ডটার নিউক্লিয়াই, যে ক্রিপ্টন এন্ড যে জিনিসগুলো ফর্ম করে আর কি। এটা কোনো ফিক্স থাকে না, মাঝে মাঝে ডিফারেন্ট রিঅ্যাকশন হয়, বাট মোস্ট অফ দা টাইম 2টা বা 3টা সে কি করতেছে, এক্সট্রা নিউট্রন সে রিলিজ করতেছে। সো তাহলে কোনটা আমাদের ফিশন প্রোডাক্ট হবে, নিউট্রন। এখন বলতেছে ডেসক্রাইব দ্য প্রসেস অফ নিউক্লিয়ার ফিশন। আমরা এটা অলরেডি মাত্র বললাম যে ইউরেনিয়াম কি করবে, একটা স্লো মুভিং নিউট্রনকে অ্যাবজর্ব করবে, ইট উইল বিকাম আনস্টেবল, দেন সে স্প্লিট করবে ইনটু 2 ডটার নিউক্লিয়াই এন্ড 2 or 3 নিউট্রনস। দেন তাদের ওই নিউট্রন গুলা যে রিলিজ করলো, দোজ নিউট্রনস উইল अगेन গেট অ্যাবজর্ব বাই আদার ইউরেনিয়ামস। দেন ওই চেইন রিঅ্যাকশনটা আমাদের চলতে থাকবে। সেইখানের মধ্যে থেকে আমরা দেখি কি বলতেছে। The neutron is absorbed by uranium-235 nucleus, causing it to split into 2 daughter nuclei or products, releasing neutrons or further neutrons and energy. So fission reaction এর সময় এই কাহিনী হচ্ছে। এখন বলতেছে state 3 ways in which nuclear fission differs from radioactive decay. First of all, nuclear fission reaction এ কি করে, সে গামা রিলিজ করে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের স্টুডেন্ট বুকের ডায়াগ্রামে থেকে দেখার কথা যে ফিশন রিঅ্যাকশনের প্রোডাক্ট হিসেবে কিন্তু গামা রেডিয়েশন রিলিজ করে ঠিকই, কিন্তু ফিশন রিঅ্যাকশনের প্রোডাক্ট হিসেবে কখনো আলফা অর বেটা রিলিজ করে না। তো তাহলে ফিশন নেভার এমিটস আলফা অর বেটা, কিন্তু রেডিওঅ্যাক্টিভ ডিকেতে আলফা এন্ড বেটা রিলিজ হয়। সো তাহলে এটা হবে একটা ডিফারেন্স। দেন আরেকটা ডিফারেন্স কি, নিউক্লিয়ার ফিশন স্পন্টেনিয়াস না, যে সে নিজে থেকেই হয় না। আর রেডিওঅ্যাক্টিভ ডিকেটা কি স্পন্টেনিয়াস অর ইট অকার্স বাই ইটসেলফ। এরপরে র্যান্ডমনেস এর ব্যাপারটা আমাদের এখানের মধ্যে বলা যায়, যে কি বলতেছি, একটা হলো রেডিওঅ্যাক্টিভ ডিকে হলো র্যান্ডম, ফিশন র্যান্ডম না। ফিশনের জন্য কি করতে হয়, ইনপুট একটা পার্টিকেল দিতে হয়, কিন্তু ডিকে আপনা আপনি হয় উইদাউট এনি ইনপুট পার্টিকেল, মানে কি স্পন্টেনিয়াস আর কি। এরপরে আলফা এন্ড বেটা আর ইমিটেড ফ্রম নিউক্লিয়ার ডিকে অর রেডিওঅ্যাক্টিভ ডিকে বাট নট ফ্রম ফিশন। এরপর আরেকটা জিনিস কি, ফিশন রিঅ্যাকশনে 2টা ডটার নিউক্লিয়াস রিলিজ হয়, কিন্তু রেডিওঅ্যাক্টিভ ডিকেতে শুধু একটা ডটার নিউক্লিয়াস ফর্ম করে, যে একটা নিউক্লিয়াস আরেকটা নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়। এখন কোশ্চেন নাম্বার 12 এ কি বলতেছে, a man uses a wheelbarrow to carry some logs after কি বলে along a flat path, যে একটা ফ্ল্যাট একটা রাস্তা ধরে কি করতেছে, সে একটা হুইলব্যারো দিয়ে কয়টা কাঠের টুকরা নিয়ে যেতেছে। এ নাম্বারে বলতেছে he pushes with the horizontal force of 140 newton and the wheelbarrow moves 39 meter. তো work done, force and distance moved related formula কি, work done is equal to force multiplied by distance moved in the direction of the force. এরপরে আমাদের ওয়ার্ক ডান এর ভ্যালু বের করতে বলছে, which will be 140 multiplied by 39. সো তাহলে this will be the work done. এখন বলতেছে state how much work is transferred to the wheelbarrow. যতটুকু ওয়ার্ক ডান করতেছে ততটুকুই তো হুইলব্যারোর কাছে ট্রান্সফার হবে। এখন বলতেছে কি, the man stops and holds the wheelbarrow horizontally as shown. তো এখন এইটা হলো পিভট। সো এখন পিভটের থেকে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য হুইলব্যারো ডিসটেন্স হলো 0.6, আর পিভট থেকে মানুষটা যে ফোর্স এক্সার্ট করতেছে ওইটার ডিসটেন্সটা কত, 0.6 প্লাস 0.8। ডিসটেন্সটা কত, 0.6 প্লাস 0.8 which is 1.4 মিটার। তো এখন এখানের মধ্যে আমাদের কয়টা কথা বলছে, the man exerts a total upward force of F নিউটন। তো F কত এটা আমরা জানি না, এটা বের করতে দিবে, বোঝা যাইতেছে। the weight of the loaded wheelbarrow is 470 নিউটন। সো তাহলে ওয়েটের ভ্যালুটা হলো 470 নিউটন। and ওয়েটটা কোন জায়গা থেকে কাজ করে, the weight is always exerted from the center of gravity. সো তাহলে এটা আমাদের x দিয়ে মার্ক করে দিলাম বা লেবেল করে দিলাম, যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য হুইলব্যারো থেকে কি হচ্ছে, ওয়েট অফ দ্য হুইলব্যারো অ্যাক্ট করতেছে।
এখন বলতেছে মোমেন্ট, ফোর্স এন্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট রিলেটেড কি ফর্মুলা? মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। এখন বলতেছে ক্যালকুলেট ফোর্স এফ। তো এখন এখানের জন্য কাজটা কি? 470 ইনটু 0.6 ইজ ইকুয়াল টু এফ ইনটু 1.4, তাই না? 470 ইনটু 470 হলো 0.6 মিটার দূরে। দিস ইজ আ ক্লকওয়াইজ মোমেন্ট এন্ড মানুষের এক্সার্ট করা ফোর্সের জন্য কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সিন্স দ্য হুইল ব্যারো ইজ হেল্ড হরাইজন্টালি, সো হোয়াট ইজ হ্যাপেনিং? দ্য clockwise moment is equal to the anti-clockwise moment. তো তাহলে anti-clockwise মোমেন্টের ফোর্স হলো F, যেটা জানি না, এটাই বের করতে হবে। and distance from pivot কত? 0.6 plus 0.8। তো তাহলে এখানে থেকে আমরা ফোর্সের ভ্যালুটা বের করে ফেলবো যে মানুষটা কতটুকু ফোর্স দিয়ে এই হুইল ব্যারোটাকে হরাইজন্টালি ধরে রাখছে। ঠিক আছে? সো দ্যাট ইজ ইট অ্যাবাউট পেপার 1। তো পেপার 1 এর স্পেসিফিক কোন কোশ্চেনে কি কারো প্রবলেম আছে? ভাইয়া হ্যাঁ বলো। কপি কোথায় দিবা? কপি ওইটা ইয়েতে দিব, এখানের মধ্যে তোমাদের কপিগুলা, এইবারের কপিগুলা দেওয়াটা একটু টাফ। এইবারের কপিগুলা জাস্ট মার্ক করা আছে যে কার কোন জায়গায় ভুলগুলা গেছে, ওই কয়টা জিনিস আসিফ শুধু মার্ক করে দিছে। এর জন্য নেক্সট পার্ট থেকে যে এই উইকে মানডে এন্ড ওয়েডনেসডে দুইটা মক হবে, মানডেতে পেপার 1, ওয়েডনেসডেতে পেপার 2। ওইটা তোমাদেরকে একটা রুটিন আমি বানাই দিয়ে দিব। তো এখন এখানে মানডেতে পেপার 1 আর ওয়েডনেসডেতে পেপার 2 যেগুলো হবে, এগুলো তোমরা সাবমিট করবা ডিরেক্টলি গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে দিলে পরে ইজিলি ওগুলো চেক করে দিলে তোমাদের চেক কপির মধ্যে আমাদের যে দাগাদাগি আছে, যে কোন জায়গায় কি ভুল গেছে না গেছে, সবগুলা জিনিস তোমরা দেখতে পারবা আর কি। বুঝতে পারছো? এইবার কতগুলা ওই ইমেইলে দেওয়া হয়েছে, কতগুলো ইনবক্সে নেওয়া হয়েছে দেখে ওখানে থেকে সবগুলো এরকম এডিট করে করে মার্ক গুলা খাতার মধ্যে পুরাটা লেখা যায় নাই, তো এর জন্য খাতাটা দেওয়া একটু প্রবলেম। এখানে মার্কস গুলা আসিফ আমাকে পেপার 1 এর গুলা পাঠাইছে কয়টা, কার কারটা পাঠাইছে? ফার্স্ট অফ অল পেপার 1 এর জন্য জাবের আর আনিসার 110, আরিয়ানের 103, শোয়েব 109, আদনিনের 106, ফারিহা ফারুকের 94। আর প্রভার একটা খাতায় এরকম সমস্যা হয়েছে যে ওখানে তুমি পিডিএফ পাঠাইছো কিন্তু কোনো লেখা আসে নাই, সো ওই জিনিসটা একটু আরেকবার পাঠাইতে হবে, বুঝছো প্রভা? পিডিএফ এ কিছু আসে নাই? না, ওখানে পিডিএফ এ লেখা আসে নাই। আর এখানে পেপার 2 এর জন্য মাত্র দেখলাম মার্কস পাঠাইছে যে আরিয়ানের 62, অপূর্বর 68, অপূর্বর 2 মার্ক কাটা গেছে, কোথায় কাটা গেছে ওটা লিখে দিছে। শোয়েবের 65 আর আদনিনের 61। আর আমার পেপার 1 এর মার্কটা তো পাওয়া যায়নি না? না, সো এর পরের বার থেকে গুগল ক্লাসরুমে দিলে পরে সাবমিশনটা সুন্দর মতো চেক করা যাবে এন্ড কপিও ঠিক মতো দেওয়া যাবে। ঠিক আছে? ভাই আমার কোথায় কাটা গেছে দুইটা মার্ক? ওইটা তোমাকে টেক্সট, এটা আসিফ পাঠাইছে, ওটা ফরওয়ার্ড করে দিতেছে, এখানের মধ্যে লিখে দিছে। স্যার পেপার 1 কত মার্কের ছিল? কি বলছো আরিয়ান, বুঝি নাই। পেপার 1 কত মার্কের ছিল? 110, 110 মার্কসই হয়। এই যে ওকে। পেপার 1 110 মার্কসের।
নেক্সট এক্সাম থেকে কপিতে দিবা মানে আচ্ছা পিডিএফ এ অ্যানোটেট না করে ওরকম দিতে পারো, কিন্তু পিডিএফ এ অ্যানোটেট করে দিলে তো মনে হয় সোজা হইতো নাকি, কষ্ট কম হইতো না? আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি, পেপার 2 এর সলিউশনটা আমরা কালকে ক্লাস টাইমে করে যে 6:30 তে, ঠিক আছে? পেপার 2 এর সলিউশনটা কালকে ক্লাস টাইমের মধ্যে আমরা করি। আজকে এমনিতেই পেপার 1 এত লম্বা, এটা সলিউশন করাতে যেহেতু কতগুলো কোশ্চেন পেপার 1 এ, ইয়াল্লাহ। তো কালকে 6:30 তে আমরা পেপার 2 এর সলিউশনটা করব, ঠিক আছে আনিসা? আচ্ছা ভাইয়া। ওকে, সো তাহলে আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করতেছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। গুড নাইট।